5 আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক চান 141 জন, অসুস্থ প্রবণতা বলছেন কেন্দ্রীয় নেতারা। ফরিদপুরে ধরাছোঁয়ার বাইরে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পৃষ্ঠপোষকরা অনেকেই বহাল তবিয়তে। করোনা শনাক্তের হার কমলেও স্বস্তি দেখছেন না বিশেষজ্ঞরা, বাড়ছে বয়স্ক জটিল রোগীর মৃত্যু। অস্ট্রেলিয়া নয়, ফরিদপুরে আত্মগোপনে ছিলেন স্বাস্থ্যের আবজার, দুদকের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং রাষ্ট্রপতির আদেশ, এমপির স্বাক্ষর জাল, কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিআইওর বিরুদ্ধে। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। 5 আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন চান গড়ে 28 জন। এক আসনে আছে 56 মনোনয়ন প্রত্যাশী। তবে এতে অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ। এই প্রবণতাকে রাজনীতির অসুস্থ চর্চা আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বলছেন, যারা আশা করছেন ফর্ম কিনলেই শেখ হাসিনার সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ হবে, তা একেবারেই ভুল। পাশাপাশি শুধু ফর্ম তুলে বা পোস্টার ছাপিয়ে নেতা হওয়া যাবে না বলেও সতর্ক করেন তারা। ঢাকার এক আসনে 56টি সহ 5টি সংসদীয় আসনে 141টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ। জমাও পড়েছে সবগুলো। এতে প্রতি আসনে গড়ে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা 28 জনেরও বেশি। তবে এ নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা বলছেন, এসব মনোনয়ন প্রত্যাশীর মধ্যে হাতে গোনা কয়েকজনই ত্যাগী ও একনিষ্ঠ কর্মী। মনোনয়ন ফর্ম কেনা ও জমার এই ঘটনা তাদের কাছে অবাঞ্ছনীয়। এই বয়সা মনোনয়নপত্র কিনে এবং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ দলভারী করে মনোনয়ন নেবে, এইরকম বিষয়টি আওয়ামী লীগে হবে না। আর এই ধরনের মনোনয়ন কিনবার হুজুগ এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশীর ফর্ম কেনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এ প্রবণতার কঠোর সমালোচনা করেছেন কেন্দ্রীয় নেতারা। এটা অনেকেই কিনেন মনোনয়ন পাওয়ার আসে, অনেকেই কিনেন যে ফর্মটা কিনে হয়তো মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারে উপস্থিত হতে পারলে তারা জাতীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলে ভবিষ্যতে হয়তো কোনো একটা ভালো জায়গায় পদায়ন হতে পারে, এই আশা নিয়েও অনেকে ফর্মটা কিনে থাকেন। এই ধরনের আশা নিয়ে যারা ফর্ম কিনেছেন তাদের এবার খুব হতাশ হতে হবে। আন্দোলন সংগ্রামে রাজনীতির মাঠে না থেকে শুধু মনোনয়ন ফর্ম কিনে বা পোস্টার ব্যানার ছাপিয়ে নেতা হওয়ার প্রবণতা থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরে এখনো ধরাছোঁয়ার বাইরে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পৃষ্ঠপোষকরা। দুর্নীতিসহ নানা অভিযোগে এ পর্যন্ত 17 জন গ্রেপ্তার হলেও অনেকেই ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে। তবে গ্রেপ্তার আতঙ্কে প্রভাবশালীদের নানা অনিয়মে সহায়তাকারীরা। 2000 কোটি টাকার মানি লন্ডারিং মামলা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবলচন্দ্র সাহার বাড়িতে 16 মে রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে 7 জুন থেকে শুরু হয় শুদ্ধি অভিযান। এতে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে সম্পৃক্ত অনেকেই গ্রেপ্তার আতঙ্কে পালিয়েছে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের স্বীকারোক্তিতে আটক করা হয় শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভি, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি নিশান মাহমুদ শামীম সহ মোট 17 জনকে। এই শুদ্ধি অভিযানে দলে শৃঙ্খলা ফিরবে আশা স্থানীয়দের। শুদ্ধি অভিযানের কারণে তৃণমূলের অনেক নেতাকর্মীরা যারা আসলে এই ইসের মধ্যে নাই, দুর্বৃত্তায়নের মধ্যে নাই, লুটপাটের মধ্যে নাই, তারাও আতঙ্কে আছে। যাদের মনটা অপরাধী বা যারা মনে করছে যে অতীতে তাদের কর্মকাণ্ড ভালো ছিল না, অথবা বর্তমানে যে অভিযান চলছে সেই অভিযানে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলকে ব্যবহার করে যারা অবৈধ অর্থ হাতিয়েছেন তারা এখন আতঙ্কিত। তাদের কঠোর শাস্তি দাবি নেতাদের। যারা অপরাধ করেছে বা যারা দলকে ভাঙিয়ে অর্থ উপার্জন করেছে
তাদের ব্যাপারে পুলিশ অ্যাকশন নিচ্ছে। পর্যায়ক্রমে অপরাধী সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন জেলা পুলিশ। আমরা কয়েকজনকে গ্রেপ্তার করি প্রাথমিক পর্যায়ে, তার প্রেক্ষিতে এই তাদের জিজ্ঞাসাদের ভিত্তিতে বা তাদের জবানবন্দির ভিত্তিতে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিষয়ে কিন্তু আমাদের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ চলছে এবং তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় আনতে চাই। দলে শৃঙ্খলা ফেরাতে অঞ্চলভেদে নয়, যেখানে অনিয়ম সেখানে শুদ্ধি অভিযান চালানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সব জেলায় আমাদের নজরদারিতে আছে, যেখানেই আমরা অসঙ্গতি দেখছি সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি। ফরিদপুরে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো আমাদের অনেক দিনই আমরা আমাদের নজরে আসছিল, সেগুলো একের পর এক আমরা ওইটার ব্যবস্থা নিচ্ছি। নিরপরাধ কারোই আতঙ্কিত হবার কারণ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফরিদপুরের শুদ্ধি অভিযানের বিষয়ে আরও জানাতে বা সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরের কোন কোন শীর্ষ নেতা এখন পলাতক রয়েছেন বর্তমানে, তো সেখানকার পরিস্থিতি জানাবেন, আর তৃণমূল পর্যায়ের নেতারা কি বলছেন এ বিষয়ে? আপনি জানেন যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সার বাড়িতে হামলার পরেই মূলত এই শুদ্ধ অভিযান শুরু হয় গত 7 জুনে, এবং সেই 7 জুনে গ্রেপ্তারের সময় 60 জন নেতাকর্মীকে তখন গ্রেপ্তার করা হয় এবং এরপরেই কিন্তু মানি লন্ডারিং অর্থাৎ 2000 কোটির ভুল আলোচিত মানি লন্ডারিং মামলাটি এন্ট্রি হওয়ার পরই কিন্তু রুবেল বরকতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এরপরেই কিন্তু 164 নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তারা জবানবন্দি দেয় এবং সেই জবানবন্দিতে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নাম আসতে থাকে, যার ফলে কিন্তু এখন পর্যন্ত ফরিদপুর জেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের প্রায় 17 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি যে 7 জনের বিশেষ অভিযানের পর থেকেই কিন্তু ফরিদপুরের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা কিন্তু এখন পালাতক আছে বা গা ঢাকা দিয়েছে, যাদেরকে আমরা ফরিদপুরে গত 2 মাস দেখতে পাইনি। তো সাধারণ নেতাকর্মীদের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছিল, তারা বলেছেন যে শুদ্ধ অভিযান দলের জন্য কল্যাণ বয়ানবির এটা নিঃসন্দেহ, তবে তাদের একটি দাবি যে বিষয়টি দ্রুত সুরাহা করা হোক, যারা অপরাধী তাদেরকে আইনে আওতায় আইনে বিচারের সম্মুখীন করা হোক বা বিচার হোক। তবে এই দীর্ঘ সময় যদি ক্ষেপণ হয় সেক্ষেত্রে কিন্তু তৃণমূল নেতাদের মধ্যে বা কর্মীদের মধ্যে একটি হতাশা নেমে আসবে। এই কারণে তাদের দাবি একটাই, সেটি হচ্ছে দ্রুত নিষ্পত্তি করে দ্রুত আসামিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক প্রশাসন বা স্থানীয়ভাবে যেটা চলছে বা বিশেষ অভিযান যেটা হতে গ্রেপ্তার করা হোক, এমনটি তাদের প্রত্যাশা। তবে আমি কথা বলেছিলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদের সঙ্গে, তিনি যেটি বলেছেন যে আতঙ্কিত হওয়ার কারণ কোনো সাধারণ নেতাকর্মীর নাই, কারণ যারা দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ ছিল, যারা পৃষ্ঠপোষকতা করেছে, আতঙ্ক হবে তারাই যারা অপরাধ করেছে, সাধারণ নেতা। এদিকে জাতীয় কমিটির সুপারিশের পর দেশে চীনের তৈরি করোনা টিকা ট্রায়ালের অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে চীনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, দ্রুত এ টিকার পরীক্ষা শুরু করতে চীনকে অনুরোধ জানানো হয়েছে। 20 আগস্ট করোনা ভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে করার সুপারিশ করে বিবৃতি দিয়েছিল কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর 1 সপ্তাহের মধ্যে টিকার ট্রায়ালের নীতিগত সম্মতি দিল সরকার। সকালে সচিবালয়ে চীনা দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে। প্রাথমিকভাবে যারা স্বেচ্ছায় ট্রায়ালে অংশ নিতে চায় তাদের টিকা প্রয়োগ করা হবে। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। প্রথম হলো আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব, এটা 1 নম্বর কথা। 2 নম্বর হলো যে যারা স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে এবং চাইনিজ অ্যাম্বাসেডরকেও আমরা এবং এই কোম্পানিকেও আমরা এই কথা জানিয়ে দিয়েছি। অন্য দেশের কোনো প্রতিষ্ঠান টিকা ট্রায়াল করতে চাইলে তাদেরকেও অনুমোদন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। যে কটা দেশ সবার প্রথম দিকে পাবে সেখানে জানি আমাদের নামটা থাকে, বাংলাদেশ জানি সে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়, সেই কথাটার উপর আমরা জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই কথার উপরে জোর দিয়েছে। চীনা সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে দেশটির দূতাবাসের মাধ্যমে দ্রুত এ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে প্রাথমিকের পর বাতিল হলো 8ম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি জেডিসি পরীক্ষা। এই তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উঠবে নিজ শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের ভিত্তিতে। আর কোন পদ্ধতিতে তা করা হবে সেটি নিয়ে এখন পর্যালোচনা করছে মন্ত্রণালয়।
জেএসসি জেডিসিতে মোট পরীক্ষার্থী প্রায় 25 লাখ। করোনার কারণে 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, স্থগিত এইচএসসি পরীক্ষাও। শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বরে হওয়ার কথা ছিল জেএসসি জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। মঙ্গলবারই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিল এবারের পিএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ও জানালো এবছরের জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উঠবে স্ব শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের ভিত্তিতে। কোন পদ্ধতিতে তা করা হবে সেটি নিয়ে পর্যালোচনা করছে মন্ত্রণালয়। তো এসব বিষয়ে আমরা পরবর্তী যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনারা এটা নিয়ে ভাবছেন এবং কাজ করছেন। অতি অল্প সময়ের মধ্যে আপনারা এটা জানতে পারবেন। শিক্ষকেরাও বলছেন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন হবে শিক্ষার্থীদের। অনলাইনে মাসিক পরীক্ষা বা সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি নিয়ে তাদেরকে আমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার একটা ব্যবস্থা আমরা করতে পারবো এবং আমরা আশা করি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আর আসার দরকার নেই। এদিকে সংশ্লিষ্টরা বলছেন শিক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আর তারা যেন পড়াশোনার সঙ্গে থাকে সেদিকে খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন অভিভাবকদের। এমত অবস্থায় আমাদের এই বিপুল সংখ্যক শিশু এবং কিশোর শিক্ষার্থীদের পরীক্ষা হলে সমবেত করে সংক্রমণ বাড়ানোর কোনো কারণ থাকতে পারে না। কাজেই এই সিদ্ধান্ত অবশ্যই সময়োপযোগী এবং যথার্থ সিদ্ধান্ত হয়েছে। সংসদ টিভিতে ক্লাস লেকচার প্রচার হচ্ছে জানিয়ে মন্ত্রণালয় বলছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো জেকেজি জালিয়াতির মামলার বিচার। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারীর আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী কামাল হোসেন। তিনি এজাহার সমর্থন করে জবানবন্দি দেন এবং আসামিদের শনাক্ত করেন। শুনানি শুরুতে আসামি আরিফুল হক চৌধুরী ও সাইদ চৌধুরীর পক্ষে তার আইনজীবীরা অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন জানিয়ে সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। দুপক্ষের শুনানি শেষে সময় আবেদন নামঞ্জুর করে বাদীর সাক্ষ্য নেয় আদালত। জবানবন্দির পর আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন কামালকে। তবে তা শেষ না হওয়ায় ৩রা সেপ্টেম্বর জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে আদালত। মোট 3 জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম, বাদী সহ আরও 2 জন। এরপরে বাদীটা শুরু হয়েছে। বাদী জেরা একজন আসামির পক্ষে, 2 জন আসামির পক্ষে জেরা শুরু হয়েছে, পুরো কমপ্লিট হয় নাই। আবার আগামী 3 তারিখে বাকি সাক্ষীর জন্য আছে। এদিকে জেকেজি ডাক্তার সাবরিনা চৌধুরী 2টি জাতীয় পরিচয়পত্রই অকার্যকর করেছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, কোন প্রক্রিয়ায় কার সুপারিশে তিনি দ্বিতীয় এনআইডি পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। এই এনআইডি নিয়ে আমরা যাচাই বাছাই করি এবং সেখানে যেটা আমরা দেখতে পাই যে দুটি করার জন্য যে প্রক্রিয়া, যে তথ্যগুলো প্রদান করার প্রয়োজন হয়, যেমন জন্ম নিবন্ধন থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা সেগুলো ইনডেপথ অ্যানালাইসিস করেছি। অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। 10 সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার বেলা 11:30টায় অস্ত্র মামলায় আদালতে তোলা হয় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে। আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে শাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। শুনানি শেষে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয় 10 সেপ্টেম্বর। তার বিরুদ্ধে অস্ত্র আইনের 19A ধারায় চার্জ গঠন করা হয়েছে। এই মামলায় 14 জন সাক্ষী, যেহেতু সাক্ষী কম আছে আমরা দ্রুত এই মামলাটা শেষ করতে পারবো বলে। তবে অভিযোগের পক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নেই বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। যেখান থেকে অস্ত্র উদ্ধার হয়
সেটা পাবলিক প্লেস ছিল মাননীয় আদালত বলেছি, সেই গাড়ি বা সেই অস্ত্রের কন্ট্রোল বা পজিশনে সে কিছুই জানতো না এবং তার ডাইরেক্ট পজিশনে ছিল না। তাই এই ধারায় আসামি শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নাই, সে নির্দোষ। 19 আগস্ট মোহাম্মদ শাহিদের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগপত্র গ্রহণ করে মহানগর দায়রা জজ আদালত। এর আগে 30 জুলাই সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ আত্মসাৎ মামলার আসামি স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল অস্ট্রেলিয়ায় নয়, ছিলেন ফরিদপুরের গ্রামের বাড়িতে। বুধবার আইনি সহায়তা চাইলে আদালতে আত্মসমর্পণ করিয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। 1 বছর দেশে আত্মগোপনে থাকার পর কেন গ্রেফতার করা যায়নি এমন প্রশ্নে দুদক বলছে বিষয়টি খতিয়ে দেখছে তারা। তবে অপরাধ বিশ্লেষকরা বলছেন দুদকের দুর্বলতাই আফজালকে আত্মগোপনে থাকতে সহায়তা করেছে। 2019 সালের 27 জুন বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষক আফজালের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। তবে 1 বছরেরও বেশি সময় আত্মগোপনে থেকে বুধবার হঠাৎ করেই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। জামিন নামঞ্জুর হয় এখন আছেন কারাগারে। হঠাৎ করেই কোথা থেকে উদয় হলেন তিনি, এ প্রশ্নের উত্তর খুঁজতে আফজাল রুবিনা দম্পতির উত্তরার বাসায় গিয়ে জানা যায় গত বছর বাড়িটি ক্রোক করে দুদক। তারপর সেখান থেকে চলে যান তারা। তবে বাড়ির তত্ত্বাবধায়ক জানালেন বিদেশ যাননি আফজাল, ছিলেন দেশেই। ওই চিঠি পাওয়ার পর থেকে অন্য চলে গেছে। আমার জানা মতে বাংলাদেশে ছিল, দেশের বাইরে যায় না। আর এ প্রসঙ্গে আফজালের আইনজীবী জানালেন ফরিদপুরের গ্রামের বাড়িতেই আত্মগোপনে ছিলেন তিনি। বুধবারই তার সঙ্গে যোগাযোগ করে চান আইনি সহায়তা। তার স্ত্রী রুবিনাও আত্মসমর্পণ করবেন বলে জানান তিনি। যখন ক্লায়েন্টের সঙ্গে আমার কথা হয়, আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি দীর্ঘদিন নাই, একদিন পর আপনি আসলেন, সমস্ত লোকজন যারা আপনার দেশের বাইরে আসেন, পলাতক অবস্থায় আসেন, আপনি কীভাবে আসছেন? তখন উনিও আমাকে যে তথ্য দিয়েছেন, উনি বলেছেন আমি দেশের বাইরে যাইনি, আমি দেশেই ছিলাম। দেশে অবস্থানের পরও আফজালকে গ্রেপ্তার করা কেন যায়নি সে প্রশ্নে দুদক জানাচ্ছে গত 1 বছর তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এখন খতিয়ে দেখছেন তারা। পাওয়া গেলে পর আপনাদের জানাতে পারবো। তাকে রিমান্ডে চাওয়া হয়েছে, এটি তদন্তের পরে বলা থাকে, তদন্তের বিষয়ে আমরা এই মধ্যে বলতে পারি। তবে অপরাধ বিশ্লেষকদের মত, দেশের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানগুলো যে শক্তিশালী নয়, দেশে থাকার পরও আফজালকে ধরতে না পারা এর একটি বড় উদাহরণ। স্বাস্থ্য বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা আফজালের দীর্ঘদিন ধরে পলাতক থাকা এবং তারপরে আত্মসমর্পণ করা, এটাই প্রমাণ করে যে আমাদের এখানে যে সমস্ত দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী নয় এবং সেই প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট দুর্বলতা রয়েছে। ঢাকার উত্তরা, পল্লবী ও ফরিদপুরে আফজাল রুবিনা দম্পতির 6টি বাড়িসহ 25টি প্লট জমি ক্রোক করেছে দুদক। এর সবই অবৈধ অর্থে গড়ে তোলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কোনো সম্পদ গোপন আছে কিনা তা খতিয়ে দেখতেই স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। স্বজনদের নামে কি কি সম্পদ আছে তাও অনুসন্ধান করছে সংস্থাটি। বৃহস্পতিবার সম্রাটের স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে একথা জানায় দুদক। সকাল 10টায় দুদকে আসেন যুবলীগের সাবেক নেতা সম্রাটের বড় ভাই ফরিদ আহমেদ চৌধুরী। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। সম্রাটের বড় ভাই ফরিদকে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সকাল 11:30টায় দুদকে আসেন সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী। 3 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে তিনি গণমাধ্যমের কাছে দাবি করেন তার কোনো অবৈধ সম্পদ নেই এবং সম্রাট ও তার আত্মীয়রা ষড়যন্ত্রের শিকার। আসলে আমরা ষড়যন্ত্রে পড়ে গেছি, সম্রাটের সাথে সাথে আমরা পুরো ফ্যামিলিটা। এটাই তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারের সাথে যে কেন যে রাজনীতিকে জড়াচ্ছে আমি ঠিক এটা বুঝতেছি না। সম্রাট তার স্বজনদের নামে কোনো সম্পদ রেখেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সম্রাটের সম্পদ লুকাতে কে কে সাহায্য করেছে তাও তদন্ত হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তিদের সাক্ষ্য জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। সেই তদন্তের স্বার্থেই আজকে তার বড় ভাই ফরিদ আহমেদ চৌধুরী এবং তার স্ত্রী শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত 19 আগস্ট সম্রাটের স্ত্রী ও তার ভাইয়ের নামে থাকা দুটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দেন মহানগর দায়রা জজ আদালত। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতারণার অভিযোগে ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের সব ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। এতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা বলে তাদের নামে থাকা সব হিসাব আগামী 30 দিন স্থগিত রাখতে বলা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে পরিচালিত হিসাবসমূহের হিসাব, লেনদেন বিবরণী এবং 50 লাখ বা তার বেশি টাকা জমা ও উত্তোলন সংশ্লিষ্ট তথ্য পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, পণ্য কিনলে 100 থেকে 150% পর্যন্ত ক্যাশব্যাক অফার দিয়ে ব্যবসা করছে ই ভ্যালি। ফলে অল্প সংখ্যক গ্রাহক লাভবান হলেও বেশিরভাগই হচ্ছেন প্রতারিত। এদিকে ই ভ্যালি সহ ই বাণিজ্যিকের নিয়মের মধ্যে আনতে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় আরও 2 এপিবিএন সদস্য দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেয়া দুজন হলেন এএসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব। এর আগে গতকাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এপিবিএন সদস্য আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে শাহজাহান ও রাজীবকে হাজির করা হয়। 18 আগস্ট এপিবিএনের 3 সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শনিবার কারাগার থেকে রিমান্ডের জন্য তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়। এদিকে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ প্রধান 3 আসামির দ্বিতীয় দফা রিমান্ড শেষ হয়েছে। আজ তাদের কক্সবাজার আদালতে তোলা হবে। দিকে ক্রসফায়ারের নামে 5টি পরিকল্পিত হত্যার অভিযোগ উঠল টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে। 10 লাখ টাকা না পেয়ে অটো চালক আব্দুল জলিলকে হত্যার অভিযোগ কক্সবাজার আদালতে গেছেন তার স্বজনেরা। আবেদনের প্রদীপ সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে এই ঘটনায় আগে কোনো মামলা ও ময়নাতদন্ত করা হয়েছে কিনা তা 10 সেপ্টেম্বরের মধ্যে টেকনাফ থানাকে জানাতে বলেছে আদালত। 2019-এর 3রা ডিসেম্বর স্বজনদের অভিযোগ, সিএনজি অটোরিকশা চালক আব্দুল জলিলকে কক্সবাজার শহরের হাসপাতাল এলাকা থেকে আটক করেন ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া। তারপর টানা 8 মাস টেকনাফ থানায় আটকে রাখা হয় তাকে। তাদের দাবি, এবছরের 7 জুলাই কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হয় জলিলকে। এসব অভিযোগ নিয়ে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে যান নিহতের স্ত্রী সেনোয়ারা বেগম। তার অভিযোগ আমলে নিয়ে 10 সেপ্টেম্বরের মধ্যে এ ঘটনার আগে কোনো মামলা এবং ময়নাতদন্ত করা হয়েছে কিনা তা জানতে চেয়ে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছে আদালত। বাদীর আইনজীবী মনিরুল ইসলাম বলেন, আব্দুল জলিলকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে প্রদীপ কুমার দাস সহ মোট 12 জনের বিরুদ্ধে। এটা হচ্ছে খুব একটি সিম্পেথেটিক ঘটনা। কারণটা হচ্ছে তাকে এই আব্দুল জলিলকে অর্থাৎ সেনোয়ারা বেগমের স্বামীকে 3/12/2019 ইংরেজি তারিখ কক্সবাজার গোয়েন্দা সংস্থার এসআই মানস বড়ুয়া আলফুয়াত হাসপাতালের সামনে থেকে ধরে নিয়ে যাওয়ার পরে সুদীর্ঘ 8 মাস তাকে টেকনাফ থানায় গোপন কক্ষে রেখে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করেছেন। আবেদনে টেকনাফ থানার ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউরকে প্রধান এবং দ্বিতীয় আসামি হিসেবে নাম রয়েছে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের। স্বজনরা বলছেন, জলিলকে ছাড়াতে তাদের কাছে 10 লাখ টাকা চেয়েছিল পুলিশ। সিএনজি অটো বিক্রি করে 5 লাখ টাকা দেওয়ার পরও গুলি করে হত্যার পর ক্রসফায়ার নামে চালানো হয়েছে এ ঘটনাকে। প্রদীপ মশিউর এর জন্য আসামি যে মানস বড়ুয়া তারা মশিউর তারা করে যায় এতটিয়া 10 লাখ দাবি করে। শেষ পর্যন্ত আমি ওনাদের বললাম, আমরা তো অপারক, আমরা গরিব লোক, মেহনতি লোক, তো কিভাবে টাকা পাই? উনি বলল যে সিএনজিটা বিক্রি করে ফেলি। এই নিয়ে সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে 5টি পরিকল্পিত হত্যার অভিযোগ উঠল। সিনহা হত্যা মামলারও প্রধান আসামি প্রদীপ। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। দীঘিনালায় নতুন আকর্ষণ 100 ফুট উঁচু তুয়ারি মাইরাং ঝর্ণা দেখতে ভিড় করছেন পর্যটকেরা। করোনায় ভারতে একদিনে ৭৭,০০০ শনাক্তের রেকর্ড, প্রাণহানি ১,০৬৫ জনের।
রাষ্ট্রপতির আদেশ জালিয়াতি এবং একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা এমনকি সংসদ সদস্যের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষের বিরুদ্ধে। স্বাক্ষর জাল করে সরকারি আশ্রয়ের প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। তালাশ টিমের অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। পটুয়াখালীর কলাপাড়া এই উপজেলায় ভূমিহীন অনেক অসহায় এসব মানুষের জন্য রয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্প, কিন্তু মানহীন নির্মাণ কাজের কারণে সেখানে নেই বসবাসের অবস্থা। বাচ্চা ফলাফান লইয়া এরকম গাবলা মাথার উপরে দিয়ে হাইবার আমরা বইয়ে থাকি। কই আমরা হাতে ধরে পায়ে ধরে লাগলে তো আমার ঘরের মধ্যে একটু আমরা ঢুককে দেখতে যান, আর সে গরু খরো ভালো আছে। এমনকি নেই অসহায়দের সামান্য সুযোগ সুবিধাও। আমরা কোনো সুযোগ সুবিধাই পাইতেছি না, আমরা খুব অবহেলা, কারণ আমরা ভূমিহীন। হুনিবার সাহায্য দেয় শেখ হাসিনায়, কিন্তু আমরা কিছু পাইতেছি না, গরিব। অসহায় মানুষদের দুর্দশার কথা বিবেচনা করে উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প আশ্রয়ণ ২ এর আওতায় ২০১৯-২০ অর্থবছরে ভূমিহীনদের জন্য 10টি কমিউনিটি সেন্টার ও 6টি পুকুরের ঘাট নির্মাণ বাবদ সরকারি বরাদ্দ এসেছে ১,১২ লাখ টাকা। উপজেলা অফিসের তথ্য অনুযায়ী কাজ শেষ হয়েছে চলতি বছরের ৩১ মার্চ। ১,১২ লাখ টাকার এই প্রকল্পের কাজ সরেজমিনে দেখতে গিয়ে দেখা যায় এমন পরিস্থিতি। আপনাদের এখানে কি কমিউনিটি সেন্টার আর ঘাটলা হয়েছে? এখন পর্যন্ত জায়গায় কোনো কিছু হয় না, আপনারা চোখে দেখে যেতে পারেন। এখানে কোনো ঘাটলাই তৈরি হয় নাই, কোনো পুকুরই নেই এই আশেপাশে, আর তাছাড়া কোনো কমিউনিটি সেন্টার আমাদের এই এলাকার নাই। কোনো কাজ না করেই ১,১২ লাখ টাকা ব্যয় দেখিয়ে যে বিল তোলা হয়েছে তার প্রমাণও এসেছে তালাশ টিমের কাছে। সেই বিলে আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষের স্বাক্ষরও আছে। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যায় তালাশ টিম। সুস্পষ্টভাবে আমি দাবি করছি যে আমার স্বাক্ষর সম্পূর্ণভাবে জাল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে যে বিল সাবমিট করা হয়েছে সেখানে স্মারক ব্যবহার করা হয়েছে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়, যেটা আসলে পিআইও দপ্তরের স্মারক। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের একই অভিযোগ। ৭৬ লাখ টাকার একটা রাস্তা, এসবিপি রাস্তা, সেই প্রজেক্টের আমি সিগনেচার আমার চোখে পড়ার সাথে সাথে আমার দেখলাম যে এখানে সিগনেচারটা আমার করা না। ৭৬,৪২,০০০ টাকার যে প্রকল্পের নথিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয়েছে সেই চিঠিটা সংগ্রহ করেছে তালাশ টিম। আর এই অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন ইউনো। এমন অভিযোগের ব্যাপারে জানতে যোগাযোগ করা হয় তপন কুমার ঘোষের সঙ্গে। একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে নাকি আপনি আতাত করে বিল তুলেছেন, সিগনেচার নকল করছেন ইউনোর? ও আচ্ছা, এই অভিযোগ আছে নাকি? স্বাক্ষর জাল করার কারণে বরখাস্ত হন এই কর্মকর্তা। আর এ থেকে রেহাই পেতে রাষ্ট্রপতির আদেশও জালিয়াতি করেন পিআইও তপন কুমার ঘোষ। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে পুরো অনুসন্ধান দেখতে চোখ রাখুন রাত ৯টা ৩০ মিনিটে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠানে। যাচ্ছি পরের সংবাদে। এ পর্যায়ে জেনে নেব সপ্তাহের বাজার দর। ঢাকা এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মীরা, যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব রাজধানীর মোহাম্মদপুরে, সেখানে আছেন সহকর্মী সোহেল রানা। রানা, মোহাম্মদপুরে চাল, তেল, সবজি সহ নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, আর বাজারের যে অবস্থা সেখানে কোনো তদারকি রয়েছে কি? আমরা এখন রয়েছি মোহাম্মদপুরের যে কাঁচা বাজারটি রয়েছে সেই কাঁচা বাজারে। এখন এই কাঁচা বাজারে আমরা আজকে দেখেছি, আমরা সকালের সংবাদে কিন্তু যে কারণ বাজারে ছিলাম সেখানে সবজির দাম আর এখানকার সবজির দামের আসলে অনেকটা পার্থক্য রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এখানে সবচেয়ে যে বেশি দাম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কাঁচা মরিচ, প্রায় 200 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের এই বাজারে। সেই সঙ্গে আমরা দেখেছি প্রতিটি সবজির দাম প্রায় 10 থেকে 15 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। এবং কারণ হিসেবে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে বন্যার কারণে বিভিন্ন জায়গায় সবজি কিছুটা কমে গিয়েছে, যার কারণে সবজি দাম আসলে বাড়তি, এবং আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতি যদি আসলে না কমে তাহলে তারা আশঙ্কা করছেন যে আরও দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে তারা বলছেন যে যেসব এলাকায় সবজি চাষ হয় সেসব জায়গায় পানির নিচে ডুবে যাওয়ার কারণে সেই সবজি নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকের বাজারে আমরা দেখেছি প্রায় 10 থেকে 15 টাকা বৃদ্ধি দামে যে কোনো সবজিতেই বেড়েছে। এছাড়া নিত্য পণ্যের যে সবগুলো পণ্য রয়েছে, যেমন আলু, সেই সঙ্গে আদা, পেঁয়াজ, সেই সঙ্গে হচ্ছে রসুন, এগুলোতেও কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত আমরা দেখেছি যে দাম বেড়েছে। আর কারণ হিসেবে যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে এগুলোর
যেহেতু বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়, যে আমদানি সরবরাহ কম থাকার কারণেই এই যে এইসব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অনেকটা নাবিশ্বাস অবস্থার কথা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে আসলে এমনিতেই করোনার প্রভাব, সেই সঙ্গে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি যেটি বাড়ছে, সেই ঊর্ধ্বগতি তারা সামাল দিতে অনেকটাই নাবিশ্বাস অবস্থা তাদের তৈরি হয়েছে। তো এই যে এই পরিস্থিতি যদি আসলে স্বাভাবিক না হয় এবং বাজার মনিটরিং এবং তদারকির দাবি জানিয়েছেন তারা, তো এই পরিস্থিতির মধ্যে আজকের বাজার দর সেটি চলছে। সোহেল আমাদের সাথেই থাকবেন। এবার একটু চট্টগ্রামের বাজার দর পরিস্থিতি জানবো সহকর্মী অনুপম শীলের কাছে। অনুপম, চট্টগ্রামে বাজারে নিত্যপণ্যের দর কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ বিষয়ে? চট্টগ্রামের বাজারে মূলত যে সবজি সেটি গত 2 সপ্তাহের মতোই এই সপ্তাহ কিন্তু দাম একই আছে, তবে দামটা বেশ ঊর্ধ্বমুখী বলা যায়, অর্থাৎ 50 টাকার নিচে কোনো সবজি এখানে নেই, 50 থেকে 100 টাকা বেশিরভাগ সবজি। এবং কাঁচামরিচের কথা আমরা ঢাকায় যেমনটা শুনছিলাম, চট্টগ্রামেও ইতিমধ্যে ডাবল সেঞ্চুরি হয়েছে, অর্থাৎ গত সপ্তাহে কাঁচামরিচ আমরা দেখেছি 180 টাকায় বিক্রি হয়েছে কেজি, কিন্তু এই সপ্তাহে এটি বিক্রি 200 টাকা পার হয়েছে। আর এছাড়া এই ক্ষেত্রে মূলত সবজির দাম বাড়ার জন্য এখানে সবজি যেটি আসলে স্থিতিশীল থাকার যে বিষয়টি, এটি গত 2 সপ্তাহ ধরে এই অবস্থায় আছে এবং মূলত যেহেতু চট্টগ্রাম অঞ্চলে এখনো বন্যা আঘাত হানেনি, সেই জন্য এর মধ্যে আর বাড়ার আশঙ্কাও নেই। যদিও এর চালের দাম কিন্তু একেবারেই অস্থিতিশীল একটি পরিস্থিতি হয়েছে, অর্থাৎ আমরা কোনো ধরনের চালের সংকট না থাকলেও কোরবানি ঈদের পরে প্রতি 50 কেজি বস্তায় আমরা দেখেছি যে প্রায় 220 থেকে 250 টাকাও ক্ষেত্র বিশেষে চালের দাম বেড়েছে। অর্থাৎ আমরা যে সমস্ত চাল এখন 2250 থেকে 2260 টাকা বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু ঈদের আগেও আমরা দেখছি 2000 টাকার নিচে ছিল। তো এটির মূল কারণ হিসেবে ব্যবসায়ীরা কোনো কারণই বলতে পারছেন না। এখানে মূলত ধারণা করা হচ্ছে যে এখানে মিল মালিক এবং যে পাইকারি যারা আছেন বিক্রেতা, তাদের মধ্যে এক ধরনের যোগসাজশ রয়েছে। আর গত বেশ কিছুদিন ধরেই কিন্তু যে ডিম, সেটির দাম 100 টাকার, অর্থাৎ প্রতি ডজন 100 টাকার উপরে, 100 টাকার নিচে নেই। মাছের দাম কিছুটা কমেছে, যেহেতু বাজারে এখন ইলিশ মাছ ভালো পর্যাপ্ত সরবরাহ আছে, সেক্ষেত্রে মাছের দাম কিছুটা কমেছে, কিন্তু অন্যান্য যে বিষয় সবজি, সেগুলোর দাম আগের মতোই রয়েছে। ঢাকা এবং চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কাউন্টারে টিকিট না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনলাইনে টিকিট কাটতে অনেকেই গুনছেন অতিরিক্ত টাকা। এদিকে ট্রেনের সংখ্যা বাড়ানোয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা নিয়ে শঙ্কায় যাত্রীরা। যদিও রেল কর্তৃপক্ষের আশ্বাস, সব ট্রেন চালু হলেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। রেলবহরে যোগ হয়েছে আরও 18 জোড়া ট্রেন। সব মিলিয়ে দেশে এখন 48 জোড়া ট্রেন চলাচল করছে। 5 সেপ্টেম্বর থেকে এই সংখ্যা বেড়ে 67 হওয়ার কথা। করোনায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য কাউন্টারে টিকিট বিক্রির ব্যাপারে এখনও রাজি নয় রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে যাদের ইন্টারনেট সুবিধা নেই, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টিকিট কাটতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। আর করোনা সংক্রমণের এই মুহূর্তে ট্রেনের সংখ্যা বাড়ানো কিছুটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন রেল যাত্রীরা। আমার এটা টিকিটের মূল্য আছে 295 টাকা। আমি সেখানে মালিবাগ মোড়ে কম্পিউটার একটা দোকান আছে, সেটা আমার কাছ থেকে পুরোপুরি 500 টাকায় রাখছে আর কি। তো আমি হতবাক হয়ে গেলাম। একটু তো ঝুঁকি থাকেই এই বিষয়ে, কিন্তু অনলাইনের সুবিধা আছে যে কাউন্টারে যে ভিড়টা হয়, এই ভিড়টা মানুষের এই ভিড়টা এড়াতে পারছে। একটু রিস্কি হয়ে যায়, তারপরেও মানুষের প্রয়োজন তো পড়ে এখানে ওখানে যাতায়াত করার, সেহেতু একটু রিস্ক তো নিতেই হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ট্রেনের সংখ্যা বাড়লেও নিশ্চিত থাকবে যাত্রী সেবা ও স্বাস্থ্যবিধি। পাশাপাশি অনলাইনে টিকিট কাটতে কেউ অযৌক্তিক টাকা নিলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। তাদের থেকে বেশি টাকা নিচ্ছে আমরা যেটুকু জানতে পারছি। তা আসলে যদি যাত্রীরা আমাদের কাছে আমরা কেউ বলে, কিন্তু সুনির্দিষ্ট কেউ কমপ্লেন করে নাই। যদি সুনির্দিষ্টভাবে কেউ কমপ্লেন করে যে অমুক কাউন্টার বা অমুক জায়গা থেকে বেশি টাকা নিচ্ছে, তাহলে আমরা ব্যবস্থা নেব। ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া 35টি আন্তনগর ট্রেনের মধ্যে এখন চলছে 27টি। আগামী 5 সেপ্টেম্বর থেকে সবগুলো চলবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কে বা কারা ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস করে দিচ্ছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে পণ্যের বিজ্ঞাপনী প্রচারের জন্য। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায় থাকলেও আইন না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অবশ্য এ সংক্রান্ত নীতিমালা তৈরি করছে বেসিস, সেটা পাঠাবে সরকারের কাছে।
কেনাকাটা করতে বা সেবা নিতে ব্যক্তিগত ঠিকানা ও ফোন নাম্বার দিতেই হয়, আর সেই তথ্য বিভিন্ন মাধ্যমে চলে যাচ্ছে প্রতিষ্ঠানের হাতে। এরপর শুরু হয় যন্ত্রণা। আগ্রহ না থাকলেও প্রায়ই ফোন বা SMS আসতে থাকে। বিশ্লেষকরা বলছেন, এতে মানুষের তথ্য গোপনের অধিকার লঙ্ঘন হচ্ছে। এটি বন্ধ করতে দরকার নীতিমালা, যা তৈরি করছে বেসিস। এই যে রিপিটেটিভ টেক্সট মেসেজ পাঠানো কিংবা টেলিফোন করা কিংবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করা কিংবা চিঠি পাঠিয়ে বাসার ঠিকানায় চিঠি পাঠিয়ে যোগাযোগ করে এই ধরনের অফারগুলো পাঠানো সবটাই কিন্তু প্রাইভেসির লঙ্ঘন। এগুলোর সুনির্দিষ্ট রেগুলেট করার মতো কোনো আইন এখনো পর্যন্ত নেই। এটা নিয়ে আমরা বেসিস কাজ শুরু করেছি এবং ডেটা প্রাইভেসি এবং ডেটা প্রোটেকশন এর একটা গাইডলাইন তৈরি করছি, যেটা আমরা সরকারকে খুব অচিরেই দেব। সো এই ডেটার মালিককে এবং এই ডেটা আপনি কোথায় রাখবেন, এই ডেটা দিয়ে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, এটার একটা নীতিমালা থাকতেই হবে। মোবাইল অপারেটররা বলছে, গ্রাহকের তথ্য গোপন রাখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। তথ্য ফাঁস নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানালো বিটিআরসি। আপনার যখন বিভিন্ন ডিরেক্টরি হচ্ছে বা আপনি কোনো ক্লাবের মেম্বার, সেখান থেকে তারা নাম্বারগুলো পাচ্ছে, বিভিন্নভাবে এই নাম্বারগুলো জোগাড় করা হয়। সেখান থেকে ডেটাবেস থেকে এই তৃতীয় পক্ষ বা অন্যান্য লাইসেন্সি তারা এই বাল্ক এসএমএসটা পাঠিয়ে থাকে। মোবাইল অপারেটররা কখনোই তাদের গ্রাহকের নাম্বার কোনো তৃতীয় পক্ষ বা অন্য কোনো লাইসেন্সির কাছে দেয় না। যেটা আমি চাই না সেই মেসেজটা ঘন ঘন দেয়, সেই কথাটা বলে। এটা আমরা চেষ্টা করছি, কিন্তু একবার বন্ধও করতে পারছি না, কারণ আমি তো মেসেজটা কন্ট্রোল করতে পারি না। আমার তো প্রয়োজনীয় মেসেজ আসতে পারে, আমি সব মেসেজ বন্ধ করে দিলেই তো আমারই তো কষ্ট হবে। এই যে কোনো ভালো কাজের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বিটিআরসি আরও বলছে, অনলাইন কেনাকাটার সুযোগে ব্যক্তিগত তথ্য যেন চুরি না হয়, সেজন্য ক্রেতা বিক্রেতা দুপক্ষকেই দায়িত্বশীল হতে হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্মাণের 3 বছরেই নদীগর্ভে বিলীন হয়েছে বরিশালের মেহেদীগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয় ভবন। বুধবার তেঁতুলিয়ায় এর কিছু অংশ ভাঙলেও বৃহস্পতিবার পুরো ভবন ভাঙনের কবলে পড়ে। স্থানীয়রা জানায়, 2017 সালে নির্মাণ করা হয়েছিল ভবনটি। সে সময় তেঁতুলিয়ার পাড় ছিল বেশ দূরেই, কিন্তু এরপর প্রতি বছর পাড় ভাঙতে থাকায় নদী চলে আসে ভবনটির কাছে। বালুর বস্তা ফেলেও রক্ষা করা যায়নি একে। জেলা প্রশাসক জানান, করোনা পরিস্থিতির পর স্কুল খুললে শিক্ষার্থীদের জন্য অন্য ভবনের ব্যবস্থা করা হবে। জনবল সংকটে মাগুরার একমাত্র সরকারি হ্যাচারিতে রেণু পোনা উৎপাদন হচ্ছে না। এমনকি নতুন করে 70 লাখ টাকা ব্যয়ে চিংড়ি পোনা উৎপাদনের হ্যাচারি হলেও তা চালু হয়নি 2 বছরেও। ফলে জেলার বাইরে থেকে রেণু সংগ্রহ করতে হচ্ছে মৎস্য চাষিদের। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ। মাগুরা শহরের ভায়না এলাকায় 8.5 একর জুড়ে 5টি পুকুরে মৎস্য খামার গড়ে তোলা হয়। 2009 সালে খামারটিতে রেণুপোনা উৎপাদনের উদ্যোগ নেওয়া হলেও মানসম্পন্ন রেণু না হওয়ায় তা কাজে আসেনি মৎস্য চাষিদের। খামারটিতে 2018 সালে নতুন করে প্রায় 70 লাখ টাকা ব্যয়ে চিংড়িপোনা উৎপাদনের জন্য হ্যাচারি হলেও সেটি চালু হয়নি 2 বছরেও। মাগুরাতে চারা নাই, যদি কিছু আনতে হয় সাগর থেকে আনতে হয়। পুষ্করণীতে যে মাছ আমরা ব্যবহার করি এইগুলোই তো হ্যাচারিতে দিতে পারে না, আর চিংড়া মাছের চাষ আমরা কি করে পাবো? যশোর, অনেক ক্ষেত্রে আমরা বগুড়া বা আমরা ময়মনসিং থেকে আমরা হচ্ছে যে বিভিন্ন জাতের পোনা আনি, এবং এই পোনা আনতে যেয়ে আমাদের আসলে কস্টিংও বেড়ে যায়, অনেক সময় পোনা মারা যায়। এই অবস্থায় খামারটি মৎস্য চাষিদের কোনো কাজে আসছে না। হ্যাচারি চালাইতে গেলে টেকনিক লোকজনের অভাব। আমরা 2 জন স্যার আর আমি, এই 2 জনের পক্ষে হ্যাচারি চালানো সম্ভব না। ব্যাপক চাহিদা থাকতেও আমরা এই উৎপাদনে টোটালি 50%ও দিতে পারি, হয়তো 20% বা এরকম সাপ্লাই আমরা দিতে পারি। জনবল সংকটের কথা স্বীকার করেছেন এই কর্মকর্তা। তবে তার দাবি, ছোট হ্যাচারি থেকে রেণুপোনার চাহিদা মেটানো সম্ভব নয়। মাগুরা জেলার যে চাহিদা, এটা এই হ্যাচারি একার পক্ষে মেটানো সম্ভব নয়। এটা যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, বেশিরভাগ চাষি তারা যশোরে চলে যায়, অথবা আমাদের যে একটা সরকারি সেন্ট্রাল হ্যাচারি আছে কোটচাঁদপুরে, সেটাতেও অনেক চাষি যায়। সরকারি হিসেবে জেলায় প্রায় 22,600 হেক্টর জলাশয়ে মাছ চাষ হয়ে থাকে। এতে জড়িত অন্তত 13,700 চাষি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের নতুন আকর্ষণ তুয়ারি মাইরাং ঝর্ণা। খাগড়াছড়ির দিঘিনালায় কিছুদিন আগে খোঁজ মিলেছে প্রায় 100 ফুট উঁচু এই ঝর্ণার। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কয়েকদিন আগে খুলে দেওয়া হয়েছে দেশের পর্যটন কেন্দ্রগুলো।
এর মধ্যেই নতুন সন্ধান পাওয়া ঝর্ণা দেখতে ভিড় করছেন বিভিন্ন জায়গার পর্যটকরা। লোকালয় থেকে হেঁটে ঝর্ণায় পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। তবে দীর্ঘ এ পথ চলার ক্লান্তি ভুলিয়ে দেবে পথের দুধারে চোখ জুড়ানো সবুজ জুম, সাথে মন ভরাবে জুমিয়াদের বানানো ছোট ছোট জুমঘরও। যাত্রাপথে চোখে পড়বে বড় বড় পাথরখণ্ড বেয়ে নামা পানি স্রোত। উঁচু পাহাড় আর গভীর অরণ্যের কারণে ঝিরি পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় না বলে পাওয়া যায় গা ছমছমে পরিবেশের রোমাঞ্চ। কোনো কোনো স্থানে পাহাড় থেকে নামতে হয় প্রাকৃতিক লতা বেয়ে, হাঁটতে হয় ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঝিরিতে। আর এত সব অনন্য অভিজ্ঞতা পেরিয়ে অবশেষে দেখা মিলবে তুয়ারি মায়রাং ঝর্ণার। দুই পাশে পাহাড়, সুন্দর একটা ঝিরিপথ এবং অনেক প্রায় 100 ফুটের মতো উঁচু একটা ঝর্ণা। যারা ট্রেকিং পছন্দ করে, অ্যাডভেঞ্চারাস, তারা এইটা আসতে পারে, কারণ এইটার আসার রাস্তাটা খুবই রোমাঞ্চকর এবং খুবই ভালো লেগেছে আমাদের। ত্রিপুরা ভাষায় তুয়ারি মায়রাং শব্দের অর্থ থালার আকৃতি। ঝর্ণার নিচে থাকা থালার মতো দেখতে পাথরের কারণে এমন নাম হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। দৃষ্টিনন্দন এ ঝর্ণায় পৌঁছানোর রাস্তা বেশ দুর্গম। স্থানীয়রা বলছেন, অবকাঠামো উন্নয়ন করা গেলে এখানে লোক সমাগম বাড়বে। বাইরে থেকে আসা পর্যটকদের গাইড সুবিধা দিতেও প্রস্তুত স্থানীয়রা। এখানে ঝর্ণাতে মানুষ যাতায়াত করার জন্য সরকারের পক্ষ থেকে রাস্তাঘাট কিছু করে দিলে কিছু সুবিধা হবে মনে করেন। তুয়ারি মায়রাং ছাড়াও দীঘিনালায় রয়েছে তৈদুছড়া ঝর্ণা, বাদুর গুহা সহ বেশ কিছু পর্যটন কেন্দ্র। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে সেসব জায়গায় অনেক কম পর্যটক যেতে পারেন। পর্যটন শিল্প বিকাশে প্রকৃতির কোনো ক্ষতি না করেই অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই এলাকাগুলোর উন্নয়নের জন্য আমরা পরিবেশকে সমুন্নত রেখে, পরিবেশকে ঠিক রেখে কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করব। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ঝর্ণার চারপাশে প্লাস্টিক সহ অপচনশীল দ্রব্য ফেলে সেই প্রকৃতির ক্ষতি না করার অনুরোধ প্রকৃতিপ্রেমীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড করা হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে প্রায় 77,000 মানুষের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। নতুন করে প্রাণ গেছে আরও 1065 জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 61,000-এর বেশি। 24 ঘন্টায় বিশ্বে প্রাণ গেছে 5,800-র বেশি মানুষের। নতুন রোগী শনাক্ত হয়েছে 2,62,000। 24 ঘন্টায় সর্বোচ্চ 1100-র বেশি মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,84,000। নতুন 45,000 রোগী শনাক্তের সাথে দেশটির মোট সংক্রমণে 60 লাখের বেশি। ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে 970 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,18,000। এদিকে দক্ষিণ কোরিয়ায় একদিনে রেকর্ড সর্বোচ্চ 441 জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 8,34,000 ছাড়ালো। মোট সংক্রমণের সংখ্যা 2,40,00,000-এর বেশি। করোনা মোকাবেলায় সাফল্যে বিশ্বের সবচেয়ে পিছিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে 12টিরও বেশি দেশের জনগণকে করোনা মোকাবেলায় তাদের সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হয়। সেখানে সবচেয়ে বেশি না ভোট দিয়েছে এই দুই দেশের নাগরিক। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে চালানো জরিপে দেখা যায়, দেশ দুটির 82% মানুষ করোনা মোকাবেলায় তাদের সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন, আর 18% নাগরিক সরকারি সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ইউরোপের আরও দুই দেশ জার্মানি ও ফ্রান্স সরকারের পদক্ষেপে সমর্থন দিয়েছে 39% মানুষ। সফলতার তালিকায় সবচেয়ে উপরে ডেনমার্ক। দেশটির প্রতি 10 জনের 7 জন করোনা মোকাবেলায় তাদের সরকারকে সফল বলেছে। স্থগিত নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ হবে আগামী বছরের মাঝামাঝি, তা নিয়ে আশাবাদী বিসিবি। এই দুই সিরিজের জন্য বড় উইন্ডো নিশ্চিত করেই পাকিস্তানের সাথে এক টেস্ট ও এক ওডিআই নিয়ে এগোতে চায় বোর্ড। এদিকে লঙ্কা সিরিজের জন্য এখনও মেলেনি টাইটেল স্পন্সরের খোঁজ। করোনায় আর্থিক মন্দার কারণে আপাতত সিরিজ ভিত্তিক চুক্তিতেই এগোচ্ছে বিসিবি। করোনায় স্থগিত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের 6টি সিরিজ, যার মধ্যে 4টি বাংলাদেশের। তবে অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ নিশ্চিতে জট খুলছে। বাকি 3টির মধ্যে অস্ট্রেলিয়ার সাথে 2 টেস্টের সুযোগ দেখছে না বিসিবি। তবে আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশে আসার কথা দিয়েছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডে ওডিআই সিরিজটাও প্রায় চূড়ান্ত। বড় দুই সিরিজের জন্য উইন্ডো নিশ্চিত করেই পাকিস্তানের বিপক্ষে এক টেস্ট ও ওডিআই নিয়ে কাজ করতে চায় বিসিবি। নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাথেও চেষ্টা করা হচ্ছে, যেহেতু সময়টার ব্যাপারে। আমরা কিন্তু পাকিস্তান সিরিজকে কোনো অংশে
কম গুরুত্বপূর্ণ দেখছি না, কারণ এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, যেহেতু ছোট উইন্ডো, এটা যত তাড়াতাড়ি কনফার্ম করা যায় সেটা অবশ্যই ভালো হবে, কিন্তু আগে বড় উইন্ডোগুলো আমাদের কনফার্ম ঠিক করতে হবে। শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় দলের টাইটেল স্পন্সর পেতে হিমশিম খাচ্ছে ক্রিকেট বোর্ড। টিম স্পন্সরের চুক্তি শেষ হয়েছে 31 জানুয়ারি। কয়েকবার দরপত্র আহ্বান করেও সাড়া মেলেনি। লঙ্কা সিরিজ নিশ্চিতের পর চলছে স্পন্সরের খোঁজ। তবে করোনা পরবর্তী দীর্ঘমেয়াদে চুক্তি থেকে সরে আসছে বিসিবি। বাড়তি অঙ্কের আশায় লাগাম পড়ছে। আমরা ইতিমধ্যে আমাদের জাতীয় দলের স্পন্সরশিপ নিয়ে আমরা অ্যাডভার্টাইজ করেছি। যদি এর মধ্যে আমাদের ট্যুরের আগেই আমরা টার্গেট থাকবে যে আমরা অন্তত শ্রীলঙ্কা সিরিজের জন্য আমরা কনফার্ম করব। করোনা ধাক্কায় আইসিসির ভবিষ্যৎ সূচি বিপর্যয়ের মুখে, তাই ঝুলে গেছে মিডিয়া রাইটস চুক্তি। স্থগিত সিরিজ আর এফটিপি নিয়ে কাজ করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেটা চূড়ান্ত হলেই টিভি স্বত্ব নিয়ে নতুন করে ভাববে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাকালে ঘরে কঠিন সময় কাটলেও সেখান থেকে ভালো কিছুই নিয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন। ফিটনেসের কাজ করেছেন যথেষ্ট, আর অনলাইনে বিসিবির দেয়া গাইডলাইন মেনেছেন অক্ষরে অক্ষরে। কোচিং স্টাফ সহ অন্যদের সাথে হওয়ায় অনলাইন ক্লাস থেকে শিক্ষা নিয়েছেন, যা কাজে লাগবে ভবিষ্যতে, বিশ্বাস আফিফের। সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির পরামর্শে চালিয়ে যাচ্ছেন ব্যাটিংয়ের ভুল ত্রুটি শোধরানোর কাজ। মিরপুরে টেস্ট দলের সদস্যরা সরব। সামনে শ্রীলঙ্কা সফর, মাঠে ফেরার প্রক্রিয়ায় প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে মুমিনুলরা। ব্যবধান কমাতে বাড়তি পরিশ্রম একমাত্র মন্ত্র। ক্রিকেটারদের কাছ থেকে দেখে নিতে দুই নির্বাচক মাঠে আসছেন নিয়মিত। লঙ্কায় প্রত্যাবর্তন হবে লম্বা বিরতির পর, কিন্তু আন্তর্জাতিক ম্যাচের জন্য আফিফের অপেক্ষা আগামী বছরের। কারণ তিনি নেই টেস্ট ভাবনায়। অনুশীলন পর্বে আফিফ ভবিষ্যৎ ব্যস্ত সূচির জন্য নিজেকে প্রস্তুত করছেন। সবশেষ মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে হয়েছে অভিষেক। অন্যদের মতো এই অলরাউন্ডারের ক্যারিয়ার থেমে আছে। করোনাকালে বিসিবির গাইডলাইন মেনেছেন। অনলাইন সেশনগুলো কাজে দিয়েছে। লকডাউনের এই টাইমটাতে অনেক টাইম পাওয়া গেছে আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করার। তো আমাদের যে প্রিভিয়াস যে ব্যাটিং কোচ ছিল ম্যাকেঞ্জি, ওর সাথে অনলাইনে কিছু ডিসকাশনের মাধ্যমে ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি, আর ওগুলি আপাতত করার চেষ্টা করছি, যে ওগুলি ফিক্স করতে পারলে হয়তো আরও বেটার পারফর্ম করতে পারবো। টি-20 পরিকল্পনার গুরুত্বপূর্ণ সদস্য আফিফ বল হাতে ব্রেক থ্রু দিতে পারেন। ব্যাটিংয়ে যথেষ্ট কার্যকর। দুই একটা ঝলকে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, কিন্তু চিন্তার কারণ ধারাবাহিকতার অভাব। সামনের 3 বছরে আছে 2টি টি-20 বিশ্বকাপ। ওই চ্যালেঞ্জে শক্ত মানসিকতা জরুরি। সকল খেলা বন্ধ ছিল, প্লেয়ার হিসেবে অবশ্যই একটা টাফ টাইম এটা। আর আপাতত সামনে খেলা শুরু হচ্ছে, এটা অবশ্যই একটা ভালো দিক। তো সামনের খেলাগুলোতে যাতে ভালো করতে পারি সেই আশায় রাখবো, আর আপাতত সেই অনুযায়ী প্র্যাকটিস করা চলছে। শ্রীলঙ্কা সফরে ক্যাম্পের জন্য যাওয়া বড় বহরে থাকবেন আফিফ। সেখানে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে আগের অবস্থায় ফেরার লক্ষ্য এই অলরাউন্ডারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।